সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। এবং আমি যদি এই সিনেমাটিকে বলি যে আমার লাইফে আমি আজ পর্যন্ত যতগুলো সিনেমা এক্সপ্লেন করেছি তার মধ্যে সেরা 10টার একটা সিনেমা এটি, তাহলে মনে হয় না খুব একটা ভুল হবে। আর সিনেমাটি দেখার পরে তোমরা নিজেরা এরকম একটা কিছুই বলবে। তো যাই হোক, এটা অনেক আগের একটা সিনেমা আর সিনেমাটির নাম হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে সিনেমাটি রিলিজ পেয়েছিল আজ থেকে মাত্র 76 বছর পূর্বে। ক্যান ইউ বিলিভ দিস? আজকে থেকে 76 বছর পূর্বের একটা সিনেমা এখন আমরা এক্সপ্লেন করবো, এবং এই সিনেমাটিকে আমি আমার এক্সপ্লেন করা সেরা 10টা সিনেমার একটা বলছি। এবং এটা যদিও একটা ফ্যান্টাসি সিনেমা, কিন্তু তারপরেও এই সিনেমাটা এত সুন্দরভাবে আমাদের জীবনে একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা এই সিনেমাটিকে যে কোনো ফ্যান্টাসি সিনেমা থেকে আলাদা করেছে এবং সবচেয়ে সেরা করেছে। তো যাই হোক, এই সিনেমাটি যখন তুমি দেখবে তখন তোমার লাইফের সাথে এই সিনেমাটি মেলাতে পারো। তো যাই হোক, এই সিনেমাটি কিন্তু শুধুমাত্র দেখার বা এনজয় করার নয়, এর সাথে এই সিনেমাটি ফিল করারও। তো কথা না পেরে চলো আমরা সিনেমাটির কাহিনীতে চলে যাই। তবে কাহিনীতে যাওয়ার আগেও একটা ভুল আমি করে ফেলেছি, সেটা হচ্ছে টপ 10টা সিনেমার একটা তা কিন্তু নয়। আজ পর্যন্ত হলিউডে যতগুলো সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে আইএমডিবি রেটে এই সিনেমাটি রয়েছে 11 নম্বরে। তো বুঝতেই পারছো এটা কোন লেভেলের সিনেমা। তো অনেক বেশি বলেছি, যার জন্য এই সিনেমাটি নিয়ে তোমাদের এক্সপেকটেশন অনেক বেশি হয়ে গিয়েছে। তো চলো আমরা দেখি সিনেমাটি তোমাদের এক্সপেকটেশন মিট করতে পারি কিনা। তো সিনেমা শুরু হয় নিউ ইয়র্কের একটা শহর দেখিয়ে, যার নাম হচ্ছে বেডফোর্ড ফলস। আর তোমরা জানো আজ থেকে 74 বছর আগে আমেরিকা অত উন্নত ছিল না বা শহরগুলো অত উন্নত ছিল না। আর সময়টা হচ্ছে 1945 সাল, আর আজ হচ্ছে ক্রিসমাসের দিন। তো এই শহরে একটা লোক ছিল যার নাম হচ্ছে জর্জ বেলি, আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। আর তার বয়স হচ্ছে 40 বছর। এবং আমরা দেখি এই পুরো শহর জর্জের জন্য প্রার্থনা করছে। আমরা দেখি তার স্ত্রী, তার বাচ্চা, তার বন্ধু বান্ধব এবং শহরবাসী সবাই জর্জের জন্য প্রার্থনা করছে। কেউ একজন বলছে ও সারা জীবন অন্যদের সহায়তা করেছে, ও কোনোদিন নিজের ব্যাপারে চিন্তা করেনি, প্লিজ সৃষ্টিকর্তা ওর সহায় হও। তো মানুষ জর্জের জন্য যে মন থেকে এত প্রার্থনা করছে, এই জন্য এই প্রার্থনাটা সোজা স্বর্গের অ্যাঞ্জেলের কাছে পৌঁছে যায়। আর তখন আমরা দেখি সেখানের যে হেড অ্যাঞ্জেল বা ফেরেস্তা ছিল, সে তার নিচের পর্যায়ের একটা ছোট অ্যাঞ্জেলকে ডাকে। আর এই অ্যাঞ্জেলের নাম হচ্ছে ক্লিয়ারেন্স। এবং সে আজ পর্যন্ত তার অ্যাঞ্জেলিক ডানা পায়নি। ডানা মানে ওদের যে পাখা থাকে, পরিদের মানে ফেরেস্তাদের যে পাখা থাকে, সেই পাখাটা পায়নি। আর গত 200 বছর ধরে সে তার ডানার জন্য অপেক্ষা করছে। তো তাকে তখন একটা মিশন দিয়ে বলা হয় পৃথিবীতে জর্জ নামের একটা লোক আত্মহত্যা করার কথা ভাবছে। তো তুমি যদি ওকে সাহায্য করতে পারো তাহলে তুমি তোমার ডানা পেয়ে যাবে। তবে এই কাজটি করার জন্য তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। ওকে যেভাবে হোক তুমি ওকে আত্মহত্যা করা থেকে আটকাবে। কিন্তু পৃথিবীতে পাঠানোর আগে ওই বড় অ্যাঞ্জেল ছোট অ্যাঞ্জেলকে বলে জর্জের কাছে যাওয়ার আগে আমার মনে হয় জর্জের ব্যাপারে তোমার কিছু জেনে নেওয়া উচিত। আর তারপর আমরা দেখি অ্যাঞ্জেল ক্লিয়ারেন্স জর্জের অতীত সম্পর্কে দেখতে শুরু করে। আর তারপর কাহিনী চলে যায় হচ্ছে আজ থেকে 26 বছর পূর্বে, যেটা হচ্ছে 1919 সাল। আর তখন জর্জের বয়স ছিল মাত্র 14 বছর। তো আমরা দেখি জর্জ আর তার ভাই বন্ধুদের সাথে বরফের ওপর খেলছিল, কিন্তু তখনই জর্জের ভাই বরফ ভেঙে যাওয়ার কারণে পানিতে পড়ে যায়। আর জর্জও তখন পানিতে লাফ দিয়ে নিজের জীবনের চিন্তা না করে ভাইকে বাঁচায়, কিন্তু এটা করতে গিয়ে জর্জের বাম পাশের কানটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। আর কিছুদিন পরে দেখানো হয় জর্জ একটা জায়গায় কাজ করে, আর সেখানে একটা ঔষধ বিক্রেতা থাকেন যার নাম হচ্ছে মিস্টার গোফার। তো আজকে সে অনেক চিন্তিত এবং মন খারাপ, কারণ সকালে তিনি একটা টেলিগ্রাম পেয়েছেন বা চিঠি পেয়েছেন যেখানে লেখা ছিল তার ছেলে মারা গিয়েছে। তো এই কারণে তার কাজে মন নেই। তবে তারপরেও তার কিছু অর্ডার আসে, এজন্য সে জর্জকে কিছু ঔষধ দেন, কারণ একটা বাচ্চা ছেলে অসুস্থ, তার জন্য তাকে ওষুধটা পাঠাতে হবে। কিন্তু জর্জ লক্ষ্য করে মিস্টার গোভার বাচ্চার জন্য ভুল ওষুধ দিয়েছে, মানে ওষুধের জায়গায় বিষ দিয়ে দিয়েছে। তো এখানে সরাসরি জর্জ কিছু বলতে পারে না, তবে তারপরে সে ওষুধটা নিয়ে সে বাচ্চার বাড়িতে আসে, কিন্তু ওষুধটা দেয় না। তো এরপর জর্জ যখন ফিরে আসে তখন মিস্টার গোভারের কাছে সেই বাড়ি থেকে কল আসে, এবং ওই বাড়ি থেকে কল দিয়ে বলা হয় আপনি এখনো ওষুধ পাঠাননি কেন? তো তখন মিস্টার গোভার বলে আমি তো ওষুধ পাঠিয়েছি, কিন্তু তখন ওদিক থেকে আওয়াজ আসে আমরা এখনো ওষুধ পাইনি। তো এটা শুনে মিস্টার গোভার রেগে যায় এবং জর্জকে অনেক মারে। আর তখন জর্জ বলে আমি জানি আজকে আপনি অনেক চিন্তিত, কারণ আমি আপনার ওই চিঠিটা দেখেছি, আর আপনি চিন্তিত হবার কারণে আপনি ভুল ওষুধ দিয়েছিলেন, আর যে ওষুধ দিয়েছিলেন সেটা একটা বিষ ছিল, আর এই জন্য আমি সেটা ওদেরকে দেইনি। তো এরপর গোভার করে কি সেই ওষুধের গন্ধ এবং টেস্ট করে দেখে এবং বুঝতে পারে যে সে ওষুধের বদলে বিষ দিয়ে দিয়েছে। আর তৎকালীন সময় ডাইরেক্ট এরকম ট্যাবলেট ছিল না, মানে ওষুধ ফার্মেসি থেকে ফর্মুলা করে বানিয়ে দিত, এরকমই বোঝানো হয়েছে। তো যাই হোক, এতে তিনি অনেক কষ্ট পান যে আমি নিরপরাধ জর্জকে মারলাম, আর এই জন্য সে ছোট্ট জর্জের কাছে ক্ষমাও চান, কারণ জর্জ আজকে শুধুমাত্র ওই বাচ্চার জীবন নয় তার জীবনও বাঁচিয়েছে, কারণ ওই বাচ্চা মারা গেলে মিস্টার গোভারের ফাঁসিও হতে পারতো। তো যাই হোক, এদিকে আমরা দেখি স্বর্গে অ্যাঞ্জেল ক্লিয়ারেন্স যাকে জর্জকে সাহায্য করতে আসতে হবে, সে বড় অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে আচ্ছা জর্জ এত বড় একটা কাজ করেছে, এই কথা কি আজ পর্যন্ত সে কাউকে বলেছে? তখন জর্জ বলে না, মিস্টার গোভারের ওই ভুলটা সে আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করেনি। তো এরপর আরেকটা ঘটনা দেখানো হয় যখন হচ্ছে 1928 সাল, মানে তারও প্রায় 10 বছর পরের কাহিনী। আমরা দেখি জর্জ কলেজ জীবন শুরু করার আগে একটা ওয়ার্ল্ড ট্যুর করতে চায়, আর এটা তার স্বপ্ন
সকল প্রস্তুতিও করে ফেলেছে। আর তখন তার সামনে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ম্যারি। আর ছোটবেলা থেকে সে ম্যারিকে পছন্দ করত, আবার ম্যারিও তাকে পছন্দ করত। তো একদিন তারা যখন একসাথে হাঁটছিল তখন একটা গাড়ি আসে আর জর্জকে বলা হয় তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তো এরপর জর্জ দ্রুত তাদের সাথে চলে আসে, কিন্তু এই হার্ট অ্যাটাকে জর্জের বাবা মারা যায়, যে কারণে জর্জের পুরো পরিবারের এবং ওর বাবার যে ব্যবসা ছিল সেই ব্যবসার পুরো দায়িত্ব জর্জের উপরে আসে। আর এত বড় একটা দায়িত্ব পাওয়ার ফলে জর্জকে তার ওয়ার্ল্ড ট্যুর ক্যান্সেল করতে হয় আর এর সাথে তার কলেজও বন্ধ করতে হয়, কারণ তার বাবার হচ্ছে একটা বিল্ডিং আর লোন কোম্পানি, মানে এখান থেকে আপনি লোন নিয়ে বাড়িঘর করতে পারবেন। তো এই কোম্পানিটিকে এখন জর্জেরই পরিচালনা করতে হবে, কারণ এই কোম্পানির যে বোর্ড মেম্বার্সরা রয়েছে তারা বলেন এই কোম্পানিকে যদি টিকিয়ে রাখতে হয় বা সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে পুরো দায়িত্ব জর্জকে নিতে হবে, কারণ তারা একমাত্র সবাই জর্জকে বিশ্বাস করে, জর্জ এটা হ্যান্ডেল করতে পারবে। কিন্তু ওদিকে আরেকটা লোক রয়েছে এই শহরের সবচেয়ে যে ধনী বা বড় ব্যবসায়ী, যার নাম হচ্ছে পর্টার। সে চাই কি জর্জের এই কোম্পানিটিকে চিরতরে শেষ করতে। মানে তার আবার বিজনেসটা হচ্ছে কি, সে হচ্ছে বস্তি যে থাকে না, বস্তিতে ভাড়া দিয়ে ভাড়া পায়। তো জর্জের জন্য যেটা হচ্ছে বস্তির লোকেরা নিজেদের বাড়িঘর করছে তার তো লস হচ্ছে, তো এই জন্য সে চিরদিনের মতো জর্জের কোম্পানিকে বন্ধ করতে চায় বা সরাতে চায়। আর ওদিকে আমরা দেখি জর্জ সবার কথা মেনে কোম্পানিতে বসে যায়, কিন্তু এর ফলে জর্জের দুটো স্বপ্ন ভেঙে যায়। একটা হচ্ছে সে কলেজে আর পড়তে পারবে না, আর দ্বিতীয়টা হচ্ছে তার ওয়ার্ল্ড ট্যুরের যে স্বপ্নটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, জর্জের কাছে তখন যে কলেজের ফিস ছিল সেটা সে তার ভাই হ্যারিকে দিয়ে দেয় যাতে সে তার কলেজের পড়া শেষ করতে পারে। আর এখন থেকে জর্জ বিল্ডিং এবং লোনের কোম্পানি সামলাবে, মানে ভাইকে মুক্ত করে দেয়, নিজে পুরো ঝামেলা নেয়। কিন্তু ওদিকে আবার হয় কি, জর্জের ছোট ভাই হ্যারিও সবসময় ওয়ার্ল্ড ট্যুর করতে চাইতো। তো এই জন্য জর্জ বলে ঠিক আছে, আমি যেহেতু পারিনি তুই পড়ালেখাও কর, ওয়ার্ল্ড ট্যুরও করে আয়। তো আমরা দেখি হ্যারি করে কি বিদেশে পড়তে যায়, মানে ইংল্যান্ডে পড়তে যায়। তো এইভাবে 4 বছর কেটে যায়, মানে এখন সময়টা হচ্ছে 1932 সাল। তো হ্যারি কলেজে পড়া শেষ করে ফিরে আসে ঠিকই, কিন্তু সে যখন ফিরে আসে তার সাথে একটা মেয়েও ছিল, মানে হ্যারি তার পছন্দ মতো মেয়েকে ইংল্যান্ড থেকে বিয়ে করে নিয়ে এসেছে। কিন্তু হ্যারি যে মেয়েকে বিয়ে করেছে তার বাবাও ইংল্যান্ডের অনেক ধনী, সে চায় হ্যারি যেন তাদের সাথে তাদের বাড়িতে থাকে এবং তার বিজনেসে যোগ দিক। আর যেহেতু হ্যারির শ্বশুর অনেক বড় ধনী, হ্যারির জন্য এটা অনেক বড় সুযোগ। তো এর জন্য জর্জ নাও করতে পারে না, কিন্তু জর্জের মন এবং স্বপ্ন আরো একবার ভেঙে যায়। মানে ওর ইচ্ছা ছিল ভাই পড়ালেখা শেষ করে এসে ওর সাথে ব্যবসার হাল ধরবে, ওর চাপ কমবে, সেটার হয় না। তো যখন জর্জের মন খারাপ, সকল স্বপ্ন ভেঙে গেল, তখন আমরা দেখি ম্যারি আবার ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে ফিরে আসে এবং সে এসে জর্জের সাথে দেখা করে। আর আমরা কিন্তু অলরেডি জানি তারা একে অপরকে পছন্দ করে। তো ম্যারি এবার ফিরে এসে করে কি, জর্জকে ডাইরেক্ট বিয়ের অফার দেয়। তো জর্জও এই অফার অ্যাকসেপ্ট করে এবং তারা বিয়ে করে ফেলে। আর তারপর জর্জের মনে পড়ে তার যে পৃথিবী ভ্রমণের স্বপ্ন ছিল সেটা তার বউকে নিয়ে পূরণ করবে হানিমুনের মাধ্যমে। আর এর জন্য জর্জ অনেক কষ্টে $2000 জমিয়েছিল। তো বুঝতেই পারছো আজ থেকে 74 বছর পূর্বে বাংলাদেশে 2000 টাকার দাম কত ছিল, তাহলে আমেরিকান 2000, যার বর্তমান মূল্যমান বাংলাদেশি 2 লাখ, তার দাম কত ছিল? কোটি টাকার সমান বলতে পারে এক কথায়, কারণ ওই সময় 50, 100 বা 150 টাকা দিয়ে নাকি এক পাখি জমিও পাওয়া যেত। তো যাই হোক, জর্জ যখন ওই 2000 টাকা নিয়ে হানিমুনে যাচ্ছে তখনই সে দেখতে পায় তাদের কোম্পানির সামনে অনেক মানুষের ভিড় এবং তারা সবাই তাদের কোম্পানির শেয়ার হোল্ডার, এবং দেখতে পায় যে ওদের কোম্পানির গেট তালা দেওয়া। তো জর্জ তো অবাক হয়ে যায় কি হয়েছে, তাড়াহুড়ো করে কোম্পানির ভেতরে আসে এবং দেখতে পায় তার আপন ছোট চাচা তাকে বলছে, আর এই চাচাটা ওর কোম্পানিতে চাকরি করতো ওর বাবার সাথে। তো সে বলে যে ব্যাংক থেকে তারা লোন নিয়ে তারপর হাউজিং এ ইনভেস্ট করেছে, সেই ব্যাংক তাদের টাকার চাপ দেওয়ার কারণে সকল টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে, আর বর্তমানে তাদের ক্যাশে কোনো টাকা নেই। তো এর জন্য তাদের কোম্পানি বন্ধ করে দিতে হয়েছে। তো এটা জানাজানি হওয়ার পরে এই কোম্পানির যত শেয়ার হোল্ডার ছিল তারা তাদের টাকা ফেরত নিতে চায়, মানে শেয়ার ফেরত দিয়ে টাকা ফেরত নিতে চায়। আবার ওদিকে এই ঘটনাটা এই শহরের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী পর্টার তিনিও জানতে পারেন এবং তিনি এই দুঃসময়ের ফায়দা নিতে চান। তো তার ইচ্ছা হচ্ছে সকল শেয়ার কিনে এই কোম্পানির মালিক হবে। তো জর্জ কোনোভাবে এটা হতে দেবে না। তো এই জন্য সে সবাইকে বলে, দেখো তোমাদের টাকা তো আমরা তোমাদের বাড়ি বানানোর কাজেই লাগিয়েছি। তো এই কোম্পানির সিস্টেমটা আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে একটা গ্রামের সবাই মিলে টাকাই ব্যাংকে রাখছে, তারপর সেখান থেকে লোন নিয়ে তারপর আবার তুমি বাড়ি করতে পারছো। আর এখানে যারা তাদের শেয়ার হোল্ডার তারা সবাই কিন্তু আগে পোর্টারের ওই বস্তিতে থাকতো, আর বস্তি থেকে পোর্টার তাদের ভাড়া নিত। কিন্তু এই কোম্পানির কারণে যেটা হয়েছে, তারা বস্তিতে যে টাকা ভাড়া দিত সেই টাকায় এখন তারা মোটামুটি গরিবানা হলেও বাড়ি করতে পারছে, মানে একটা জমি কিনে সেখানে বাড়ির সিস্টেম করে দেওয়া হয়েছে। তো এইসব কারণে মূলত পর্টারের এত রাগ জর্জের কোম্পানির ওপর। কিন্তু এদিকে আমরা দেখি জর্জ কিন্তু সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পর্টারের একজন পাঠানো লোক এসে বলে, দেখো তোমাদের সবার শেয়ারের বদলে আমরা তোমাদের 50 পয়সা করে দেবো, তোমরা কি এটা বিক্রি করবে? আর তৎকালীন সময়ের 50 পয়সার মান হয়তো বুঝতেই পারছো। তো সব শেয়ার হোল্ডাররা তখন তাদের শেয়ার বিক্রি করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তখনই জর্জের স্ত্রী ম্যারি আসে, যার কাছে ওই $2000 ছিল হানিমুনের জন্য, আর এটা তাদের দুজনের কিন্তু স্বপ্ন ছিল। তো ওই 2000 টাকা করে কি জর্জ সবগুলো শেয়ার হোল্ডারের মাঝে ভাগ করে দেয়, যার ফলে তাদের কোম্পানি আপাতত বন্ধ হওয়া থেকে বেঁচে যায়। তো এই জন্য যেটা হয়, জর্জের আরেকটা স্বপ্ন ভঙ্গ হয় এবং সে আজ পর্যন্ত জীবনে
যা কিছু চেয়েছে তা কোনোদিনও পেল না। সে ছোটবেলাতে তার ভাইয়ের জন্য কান নষ্ট করেছে, পরিবারের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে, ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন ক্যান্সেল করেছে, ভাইয়ের কাছ থেকে যেটা আশা করেছিল সেটাও পায়নি, আর বিয়ে করে যে হানিমুনে যেতে চেয়েছিল সেটাও ভেঙে গেল। কিন্তু এত কিছু হবার পরও জর্জের মধ্যে সামনে এগিয়ে যাবার যে ইচ্ছাটা সেটা ছিল প্রবল। সে চাচ্ছিল যে কোনোভাবে হোক তার বাবার এই কোম্পানিটিকে, যেটা তার বাবা মূলত টাকা আয় করার জন্য নয়, মূলত মানুষের ভালোর জন্য খুলেছিল, সেটা চালাবে। কোনো অবস্থাতে এটাকে বন্ধ হতে দেবে না। এই ব্যবসাটা তাদের অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। তো যাই হোক, জর্জ তখন পুরো পরিশ্রমের সাথে, ইমানদারির সাথে এখানে কাজ করা আবার শুরু করে এবং সে তার লোকদের জন্য কোম্পানির মাধ্যমে আরো ঘর বানায়। আর এ কারণে পর্টারের আরো বেশি লোকসান হতে থাকে, কারণ 90% লোক যারা ওই বস্তিতে থাকতো, যারা পর্টারকে ভাড়া দিত, তাদেরকে এখন জর্জ বাড়ি বানিয়ে দিয়েছে এবং তারা এখন নিজের বাড়িতে জর্জকে কিস্তি দিয়ে থাকতে পারছে। তো যাই হোক, এই জন্য পর্টার করে কি জর্জকে নিজের কাছে ডাকে এবং জর্জকে অফার করে, তুমি যদি আমার জন্য কাজ করে এর বদলে আমি তোমাকে বছরে $20,000 দেবো। এটা নিয়ে তুমি বিদেশ ট্যুরও করতে পারবে, তুমি অনেক মোজ ফুর্তি করতে পারবে, কিন্তু তোমার কোম্পানিটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু এটা তো জর্জের বাবার স্বপ্ন, জর্জের স্বপ্ন ছিল এবং জর্জ জানে এসবের পেছনে পর্টারের উদ্দেশ্য কি। ও যদি কোনোভাবে ওর কোম্পানি বন্ধ করতে পারে তাহলে এইসব মানুষেরা আবারও বস্তিতে নেমে আসবে। তো এর জন্য জর্জ এই অফারের জন্য সোজা না করে দেয়। আর আস্তে আস্তে সময় পার হতে থাকে এবং জর্জ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো এগিয়ে যেতে লাগে। কিন্তু তখনই সময় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, মানে এটা এখন 43 সাল চলছিল, আমেরিকা যখন যোগ দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এখানে জর্জকে কিন্তু সৈনিক হিসেবে যোগ দেওয়া হয় না, কারণ তার একটা কান নষ্ট ছিল। কিন্তু জর্জের ভাই হ্যারি এখানে যোগদান করে এবং আমরা দেখতে পাই হ্যারি পাইলট হিসেবে অনেক প্লেন ধ্বংস করে দেয়। আর এ কারণে প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে পুরস্কৃতও করা হয়। আর এর ফলে হ্যারির এই গল্প কিন্তু খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আসে। তো এটা দেখে জর্জ তো খুব খুশি হয় যে ফাইনালি তার ভাই তার মুখ রোশন করেছে। আর এর সাথে জর্জের যে চাচা, যে জর্জের সাথে কাজ করে, সে আঙ্কেল বিলিও অনেক খুশি হয়। তো যাই হোক, এরপর আমরা দেখি ব্যাংক থেকে একটা লোক জর্জের অফিসে আসে এবং জর্জকে বলে, ব্যাংক থেকে তোমরা যে লোনটা নিয়েছো সেটা তোমাদের অবশ্যই ক্রিসমাসের আগে মিটাতে হবে, কারণ ক্রিসমাসের সময় সবাই ছুটিতে চলে যাবে। তো এই জন্য জর্জ তার ছোট চাচা বিলিকে $8,000 দিয়ে ব্যাংকে পাঠায়। কিন্তু যখন বিলি ফর্মটা পূরণ করে ব্যাংকে টাকাটা জমা দেবে, মানে ব্যাংকের লোনের টাকাটা চুকিয়ে দেবে, তখনই সেখানে পর্টার ঢোকে। আর পর্টারকে দেখে বিলি তার কাছে যায়, আর পর্টারের হাতে খবরের কাগজ ছিল। আর বিলি তো জানে পর্টার তাদের প্রতিদ্বন্দ্বী। তো বিলি তখন পর্টারের কাছে গিয়ে খবরের কাগজ নিয়ে বলে, আরে পর্টার, তুমি কি দেখেছো আমার ভাতিজাকে পুরো পৃথিবী সালাম দিচ্ছে, তুমিও সালাম দিও। কিন্তু এরপর যখন বিলি খবরের কাগজটা পর্টারকে ফেরত দেয়, ভুলে ভুলে তার টাকাটাও খবরের কাগজের সাথে চলে যায়। তো সেই হিসাবে এরপর সে যখন ওই টাকাটা জমা দিতে যায়, গিয়ে দেখে তার কাছে ওই $8,000 এনভেলপটা নেই। সে পুরোপুরি চিন্তিত হয়ে যায়, কই গেল কই গেল। তো আমরা তো জানি সেটা কই গিয়েছে। তো পর্টারও কিন্তু সেই টাকাটা পায়, কিন্তু ও তো শত্রু, জায়গা মতোই টাকাটা পড়েছে, ও তো কোনোভাবেই টাকাটা ফিরিয়ে দিবে না, উল্টো সেখান থেকে বেরিয়ে পড়ে। আর বিলি তো পুরো জায়গা খুঁজতে থাকে, পায় না এবং আবার অফিসে ফেরত আসে এবং জর্জকে বলে, সেই $8,000 আমি হারিয়ে ফেলেছি। তো এটা শুনে জর্জ তো পুরো পাগল হয়ে যায়, কারণ ব্যাংকের টাকা যদি সে এখন না দিতে পারে তাহলে কোম্পানি তো হারাবেই, তার উপর জর্জের উপর ক্রিমিনাল চার্জ লাগবে, তার কমপক্ষে 5 বছরের জেল হয়ে যাবে। তো যাই হোক, এরকম মারাত্মক একটা টেনশন নিয়ে জর্জ বাড়িতে আসে, যেখানে তার স্ত্রী এবং বাচ্চারা ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু জর্জ ছিল মারাত্মক বিরক্ত, আর এই জন্য সে স্ত্রী এবং বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে পারে না। বাট বাস্তবে জর্জ এই ধরনের লোক না, কিন্তু সে এতটাই বর্তমানে টেনশনে ছিল যে তার মাথা সে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু যখন সে বুঝতে পারে সে তার ব্যবসায়িক ঝামেলা সে তার ফ্যামিলির উপর দিয়ে দিচ্ছে, তখন সে তার পরিবারের কাছে ক্ষমা চায়। কিন্তু ঘরে আর থাকতে পারছিল না, সে ঘর থেকে বেরিয়ে যায়। আর কোনো উপায়ন্তর না দেখে সোজা পর্টারের কাছে আসে। আর তখন জর্জ পর্টারকে বলে, আপনি ছাড়া এই শহরে কেউ আমাকে $8,000 ধার দিতে পারবে না। পর্টার বলে, আমি তোমাকে কেন ধার দেবো, আর যে দেবো তোমার কাছে বন্ধক রাখার মতো কি আছে, কি গ্যারান্টি দেবে তুমি, তোমার কাছে কোনো বন্ডও নেই, কোনো শেয়ারও নেই, কোনো সম্পত্তিও নেই। তখন জর্জ তার লাইফ ইন্স্যুরেন্স দেখায় এবং বলে এটার দাম $15,000। পর্টার বলে, এটার মূল্য তো তুমি মারা যাওয়ার পরে হবে, এখন এটার মূল্য কিছুই নাই, আর এর জন্য আমি তোমাকে 1 পয়সাও দিতে পারবো না। তো জর্জ অনেক ভেঙে পড়ে আর তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর জর্জ করে কি একটা বারে আসে এবং অনেক মদ খায়। আর তারপর কোন একটা কিছু ভেবে সে ব্রিজের সামনে দাঁড়ায়, কারণ সে যদি সুইসাইড করে এখন মারা যায় তাহলে তার ফ্যামিলি $15,000 পাবে এবং $8,000 দিয়ে তার কোম্পানিটা বেঁচে যাবে এবং তার ফ্যামিলিও কিছুদিন চলতে পারবে। আর এটাই কিন্তু সেই দৃশ্য যেখান থেকে সিনেমা শুরু হয়েছিল। মানে পুরো শহর কিন্তু জেনে গিয়েছে যে জর্জের $8,000 হারিয়ে গিয়েছে, টাকা না দিতে পারলে জর্জের জেল হবে, পুলিশ অ্যারেস্ট করবে। আর সবাই তো জর্জের ব্যাপারে জানে যে জর্জ অনেক ভালো একজন মানুষ। তো এই জন্য আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম যে জর্জের পরিবার, বন্ধুরা এবং এলাকাবাসী সবাই জর্জের জন্য প্রার্থনা করছে, আর তাদের আন্তরিক প্রার্থনা সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো যাই হোক, জর্জ যখন লাভ দিবে তখনই সেখানে ক্লিয়ারেন্স চলে আসে, মানে মানুষ রূপে গড নিজে তাকে পাঠিয়েছে জর্জকে বাঁচানোর জন্য। এবং আমরা দেখি ওই অ্যাঞ্জেলটা নিজেই লাভ দেয় পানিতে এবং জর্জের কাছে সাহায্য চায়। তো জর্জও তখন কোনো কিছু না ভেবে, তো জর্জ কিন্তু ক্লিয়ারেন্সকে মানে অ্যাঞ্জেলকে চেনেও না, তবে তারপরেও তাকে বাঁচিয়ে পানি
পানি থেকে নিয়ে আসে, আর এর ফলে তার সুইসাইডটা হয় না। তো এরপর আমরা দেখি জর্জ আর ক্লিয়ারেন্স পাশের একটা বাড়িতে আসে। তো সেখানে যে লোক ছিল সেই লোকটি ক্লিয়ারেন্সকে জিজ্ঞেস করে, আপনি মারা যাওয়ার জন্য কেন পানিতে লাফ দিয়েছিলেন? ক্লিয়ারেন্স তখন বলে, আমি মারা যাওয়ার জন্য নয়, বরং তোমাদের জর্জের জীবন বাঁচানোর জন্য লাফ দিয়েছি। তো জর্জ তখন তাকে বলে, তুমি কে? তুমি এসব কি করে জানলে? তো তখন সে বলে, আমার নাম হচ্ছে এস্টো আর আমি সেকেন্ড ক্লাস অ্যাঞ্জেল। আর তখন জর্জ বলে, কি বলছো তুমি? তুমি যদি ফেরেশতা হয়ে থাকো তোমার ডানা কোথায়? তখন ওই ফেরেশতা বলে, আসলে আমি অ্যাঞ্জেলের সেকেন্ড ক্লাস, এজন্য আমার ডানা নেই, আর সেটা পাওয়ার জন্য আমাকে তোমাকে সাহায্য করতে হবে। আমি যদি একবার তোমাকে সাহায্য করতে পারি তাহলে আমি আমার ডানা পেয়ে যাব। আর তারপর সে জর্জকে বলে, মাত্র $8,000 জন্য আত্মহত্যা করা কখনো ভালো একটা বুদ্ধি নয়। তখন জর্জ বলে, তুমি যেহেতু জানোই তাহলে আমাকে $8,000 দিয়ে দাও, আমি সুইসাইড করবো না। তখন অ্যাঞ্জেল বলে, আমরা তো টাকার ব্যবহার করি না, আমি তোমাকে টাকা দিয়ে সহায়তা করতে পারবো না, কিন্তু তোমার যদি মনে হয় তোমার জীবন দেওয়ার পরে তুমি সবাইকে খুশি করতে পারবে, এটা এমনটা কোনোদিনও হবে না। তখন জর্জ বলে, আসলে সবচেয়ে ভালো হতো যদি আমার কখনো জন্মই না হতো, এতে আমার পরিবার, বন্ধু বান্ধব সবাই ভালো থাকতো। কিন্তু ক্লিয়ারেন্স বলে, তোমার এমনটা ভাবা মোটেও ঠিক নয়, এতে ভালো কিছু হতো না, আরো খারাপ কিছু হতো। আর তখনই ক্লিয়ারেন্সের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, আচ্ছা জর্জ, ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করছি, ধরো তুমি পৃথিবীতে জন্মই নাওনি। আর তখনই হঠাৎ করে জর্জ ফলো করে তার একটা কান যে খারাপ ছিল সেটা ঠিক হয়ে গিয়েছে, এবং তার ঠোঁট দিয়ে যে রক্ত বের হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তো জর্জ বুঝতে পারছেন এটা কি হলো। তো এরপর ক্লিয়ারেন্স আর জর্জ যখন বাইরে আসে, জর্জ দেখে বাইরে তার গাড়ি নেই। আর সে যখন একটা লোককে জিজ্ঞেস করে, এখানে আমার গাড়ি রেখেছিলাম, গাড়িটা কই? লোকটি বলে, তুমি কে? কোনো গাড়িটাই আমি দেখিনি, গাড়ির ব্যাপারে যাই না। কিন্তু লোকটির কথায় জর্জ জানতে পারে এই শহরের নাম পর্টার উইলস। আর পর্টার হচ্ছে সেই লোক যে জর্জকে এবং জর্জের কোম্পানিকে বরবাদ করতে চায়। কিন্তু এই শহরের নাম তো বেডফোর্ড ফলস হওয়া উচিত, যেমনটা জর্জের সময় ছিল। তো এখানে উল্লেখ্য, জর্জ কিন্তু এখনো বিশ্বাস করছে না যে তার আসলেই একটা ফেরেশতার সাথে মিট হয়েছিল। তো এরপর সে করে কি লোকাল বারে আসে। তো এখানে যে বাড়ির মালিক ছিল সে কিন্তু জর্জের বন্ধু ছিল, কিন্তু সে অনেক বদলে গিয়েছে। আর তখনই সেখানে মিস্টার গোভার আসে। আর মিস্টার গোভার হচ্ছে সেই লোক যে ওষুধ বিক্রি করত, এবং বাচ্চাকালে জর্জ কিন্তু তাকে বাঁচিয়েছিল কারণ সে একটা ভুল ওষুধ পাঠিয়েছিল। কিন্তু যেহেতু জর্জ পৃথিবীতে জন্মই নেয়নি, তো এজন্য সেদিন গোভার ওষুধের বদলে বিষ দিয়ে দিয়েছিল, আর তার ফলে বাচ্চাটা মারা গিয়েছিল। আর এই কারণে মিস্টার গোভারের 20 বছরের শাস্তি হয়েছিল। আর বাচ্চা মারার দায়ে, ভুল চিকিৎসার দায়ে এই শহরে সে যখন 20 বছর পর ফিরে এসেছে তাকে কেউ সম্মান করে না। আর তখন জর্জ মিস্টার গোভারের কাছে আসে এবং তাকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে চেনেন? আমি জর্জ। লোকটি বলে, না, আমি তো আপনাকে চিনি না। আর তারপর জর্জ সবাইকে বলে, আপনারা কি আমাকে চেনেন? আমি জর্জ, আমি আপনাদের জর্জ। কিন্তু কেউ জর্জকে চিনতে পারে না, এবং তারা জর্জকে এবং ফেরেশতা ক্লিয়ারেন্সকে ধাক্কা দিয়ে বার থেকে বের করে দেয়, কারণ তাদের দুজনের কথা অনেক বিরক্তিকর এবং অদ্ভুত ছিল। কেউ বুঝতে পারছে না ওরা কি বলতে চাচ্ছে। তো যাই হোক, যে জর্জকে আগে পুরো শহর জানতো, বর্তমানে সেই জর্জকে কিন্তু কেউ চিনছে না। তো জর্জ তখন মনে করে ক্লিয়ারেন্স হয়তো তাকে হিপনোটাইজ করেছে, কারণ এটা তো বাস্তবে পসিবল নয়। কিন্তু ক্লিয়ারেন্স বলে, আমি তোমাকে কেন হিপনোটাইজ করব? আমি তো বলেছি তোমার জন্মই হয়নি। কিন্তু জর্জ বলে, এরকম আবল তাবল কথা বলবে না, আমি বুঝতে পারছি না, আমি এগুলো কি দেখছি। আর তখন ক্লিয়ারেন্স আবারও বলে, আমি তোমাকে সেটাই দেখাচ্ছি, যদি তুমি জন্ম না নিতে তাহলে সবকিছু কেমন হতো। জর্জ তখন বলে, আমি জন্ম নিয়েছি এবং আমার নাম হচ্ছে জর্জ বেলি। ক্লিয়ারেন্স বলে, জর্জ বেলি বলতে কেউ নেই। আর তখন জর্জ তার আইডেন্টি কার্ড বা ভোটার আইডি কার্ড দেখাতে চায়, কিন্তু তার পকেটে কোনো কার্ডই নেই। তো জর্জের তখন মনে হয় সে অনেক বেশি নেশা করেছে, মদ বেশি খেয়ে ফেলেছে, এটা তারই প্রভাব। জর্জ বলে, আমি আমার বাড়িতে যেতে চাই। ক্লিয়ারেন্স বলে, তোমার কোনো বাড়ি নেই। কিন্তু জর্জ তখন ওর কাছ থেকে দূরে যায়। আর তারপর সে বাড়ির দিকে যখন যাচ্ছিল, সে দেখতে পায় তার যে কোম্পানির অফিসটা যেখানে ছিল সেটা বর্তমানে একটা বার। এবং জর্জ যখন জিজ্ঞেস করে এটা বার কিভাবে, তখন কোম্পানি বলে, আজ থেকে 20 বছর আগে তো ওই কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, তারপর এটা বার হয়েছে। আর তখনই এখানে একটা ট্যাক্সি আসে। আর এই ট্যাক্সির ড্রাইভার কিন্তু জর্জের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু সেও জর্জকে চিনতে পায় না। কিন্তু তারপরেও সে ট্যাক্সি ড্রাইভারকে বলে, তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে যাও। ট্যাক্সি ড্রাইভার বলে, তোমার বাড়ি কোথায়? এ কথা শুনে জর্জ অবাক হয়ে যায়, বলে, আমি তোমার অনেক ভালো বন্ধু। জর্জ তার নিজের পরিচয় দেয়। এর সাথে ট্যাক্সি ড্রাইভার ওই ড্রাইভার যে ছোটবেলায় প্রেম করে বিয়ে করেছে, জর্জ হেল্প করেছিল, সেই কথাও বলে। কিন্তু উল্টো ড্রাইভারের জর্জকে সন্দেহ হয়, কারণ বুঝতে হবে জর্জের তো জন্মই হয়নি, জর্জের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। এবং সে করে কি একটা পুলিশকে ইশারা করে আসতে তার পেছন পেছন। তো যাই হোক, পুলিশ তারপর ওদের পেছন পেছন আসা শুরু করে এবং আমরা দেখি জর্জ তার বাড়িতে আসে এবং সে দেখতে পায় এখানে কোনো বাড়ি নেই, শুধু পরিত্যক্ত একটা জিনিস, এবং জানতে পারে 20 বছর ধরে এই বাড়িটা এরকম ভাবে পরিত্যক্ত রয়েছে। এটা দেখে জর্জ পুরো অবাক হয়ে যায়। আর তখন সেখানে পুলিশ আসে, আর তাদের মধ্যে একটা পুলিশ ছিল যার নাম হচ্ছে বার্ড। আর সে জর্জের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু সেও জর্জকে চেনে না। তো জর্জ এবার পুরোপুরি পাগল হয়ে যায়। আমি বুঝতে পারছি তোমার মাথায় হয়তো সমস্যা রয়েছে, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। কিন্তু জর্জ বলে, আমি আমার মায়ের বাড়িতে যেতে চাই। তো পুলিশের মনে হয় সে হয়তো মানসিকভাবে অসুস্থ। তো এর জন্য সে যখন জর্জকে লাঠি দিয়ে মারতে যাবে, তখনই ক্লিয়ারেন্স মানে ফেরেশতা সে করে কি পুলিশের হাতে কামড়ে দেয়। আর জর্জ সেখান থেকে পালিয়ে যায় আর তারপর সোজা মায়ের বাড়িতে আসে। কিন্তু আশ্চর্য, তার মাও তাকে চেনে না। আর জর্জ তখন তার মাকে মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু জর্জের তো জন্মই হয়নি, তার মা তাকে কেমন করে চিনবে। তো তারপর জর্জ বলে, আপনি কি ছোট
ছোট চাচা বিলি আঙ্কেলকে চেনেন? মানে বিলি আঙ্কেলকে তো তোমরা চেনো, যে ওই $8,000 হারিয়ে ফেলেছে। তো জর্জের মা বলে, তুমি বিলি আঙ্কেলের সাথে শেষবারের মতো কখন দেখা করেছো? জর্জ বলে, আজ সকালেই তো তার সাথে আমার কথা হয়েছে। জর্জের মা বলে, কি বলছো তুমি? সে গত 20 বছর ধরে মানসিক হসপিটালে ভর্তি রয়েছে, আর আমাদের বিল্ডিং এবং লনের কোম্পানি আজ থেকে 20 বছর আগে যখন বন্ধ হয়ে যায় আমার স্বামী মারার পরে, তখন থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে মানসিক হসপিটালে ভর্তি করা হয়। তো এখানে তোমরা কি বুঝলে? জর্জ ছিল বলেই কিন্তু আজ থেকে 20 বছর আগে জর্জের যখন বাবা মারা গিয়েছে সেই কোম্পানির হাল ধরেছিল, আর তাই সবকিছু ঠিক ছিল। কিন্তু জর্জের যেহেতু জন্ম হয়নি, ওই কোম্পানি কিন্তু 20 বছর আগেই ডেড হয়ে গিয়েছে। ওর পুরো ফ্যামিলি তখনই ধ্বংস হয়ে গিয়েছে, বাড়িঘর বলে কিছু নেই। ওদের কোম্পানি এখন বাড়ি এখন পরিত্যক্ত, মা এখন আরেকজনের বাড়িতে থাকে। তো যাই হোক, জর্জ যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন তার সামনে আবারও ক্লিয়ারেন্স আসে। জর্জ কিন্তু এখনো বিশ্বাস করছে না যে আসলেই ক্লিয়ারেন্স একটা ফেরেশতা। তো জর্জ বলে, আমি জানি এখন আমার কার সাথে দেখা করতে হবে, কারণ সেই শেষ ব্যক্তি যার সাথে আমি কথা বলেছিলাম, আর সে বিলি পার্কে থাকে। আর বিলি পার্ক হচ্ছে সেই জায়গা যেখানে জর্জ ওই বস্তির লোকদের জন্য বাড়িঘর বানিয়েছিল। কিন্তু এরপর জর্জ যখন সেই জায়গাতে যায়, সে দেখতে পায় এখানে কোনো কলোনি তৈরি হয়নি এবং এটা জাস্ট একটা কবরস্থান, এবং সেই কবরস্থানে সে হেরি বিলির মানে তার ভাইয়ের কবর দেখতে পায়। আর সে অবাক হয়ে যায় এবং এখানে লেখা ছিল 1919 সালে তার ভাই মারা গিয়েছে পানিতে ডুবে। তো ফেরেশতা ক্লিয়ারেন্স তাকে বলে, দেখো তুমি যেহেতু জন্ম নাওনি, এজন্য 1919 সালে যখন তোমার ভাই পানিতে পড়ে গিয়েছিল তোমার ভাই সেখানেই মারা গিয়েছিল। তো জর্জ বলে, এমনটা হতে পারে না, আমার ভাই যুদ্ধে গিয়েছিল, অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল, তাকে মেডেল দেওয়া হয়েছিল। ক্লিয়ারেন্স বলে, এমনটা কিছুই হয়নি, তোমার ভাই বাচ্চা বয়সে পানিতে ডুবে মারা গিয়েছে। আর তখন জর্জ পাগল হয়ে যায় এবং বলে, আমার স্ত্রী আর বাচ্চারা কোথায়? আমি আমার স্ত্রী বাচ্চাদের সাথে দেখা করতে চাই। ক্লিয়ারেন্স বলে, আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু জর্জ যখন জোর করে তখন ক্লিয়ারেন্স বলে দেয়, সে বলে, তোমার স্ত্রী কখনো বিয়ে করেনি, আর সে একজন কাজের লোক হিসেবে কাজ করছে একটা লাইব্রেরিতে। তো এরপর জর্জ যখন লাইব্রেরির দিকে যায় তখন সে ম্যারিকে দেখতে পায়, বাট ম্যারি একদম গরিব ছিল, সে গরিবের জীবন কাটাচ্ছে। তো এখানে ম্যারির জীবনটা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে জর্জ ম্যারিকে পড়ালেখার জন্য অনেক সাপোর্ট করেছিল, আর সেজন্য ম্যারির জীবনটা সুন্দর হয়েছিল। বাট যেহেতু জর্জ নেই, ম্যারির জীবনটা তো এরকম হওয়া স্বাভাবিক। তো জর্জ যখন ম্যারির সাথে কথা বলার চেষ্টা করে, ম্যারি বলে, আপনি কে? আর উল্টো জর্জ তখন তাদের বাচ্চাদের নাম ধরে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে। আর এসব কথায় মেরি ভয় পেয়ে যায়, লোকটা কি পাগল নাকি, এবং চিৎকার করতে শুরু করে। আর তখন এখানে অনেক লোক চলে আসে এবং তারা সবাই মিলে জর্জকে ধরে। আর এটা যেহেতু একটা ছোট শহর, এখানকার সবাইকেই কিন্তু জর্জ চেনে এবং জর্জকেও সবাই চেনে, কিন্তু জর্জের যেহেতু জন্মই হয়নি তাই কেউ এখন জর্জকে চেনে না। তো এরপর এখানে পুলিশ আসে, কিন্তু জর্জ পুলিশকে মেরে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এবং এখন ফাইনালি জর্জ বুঝতে পারে যে ক্লিয়ারেন্স সত্যি একটা ফেরেশতা এবং সে যা বলেছে সব সত্যি। তার যদি জন্মই না হতো তাহলে এই পুরো শহর, তার পরিবার, তার ভাই সবকিছু ধ্বংস হয়ে যেত। এবং সে ইউজলেস নয়, তার জীবন অনেক মূল্যবান, কারণ সে তার জীবনে অনেক বড় একটা রোল প্লে করেছে, অনেকের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। আর এত বড় বড় কাজ করার পরে সে মাত্র $8,000 জন্য তার জীবন আজকে শেষ করতে গিয়েছিল। আর এই জন্য সে গডের কাছে আবারও প্রার্থনা করে, আমাকে যেন আবারও ফিরিয়ে দেওয়া হয়, যা কিছুই হোক না কেন আমার এতে কিছু যায় আসে না। আমি আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার এলাকাতে আবার ফিরে যেতে চাই, আমি বাঁচতে চাই, একবার সাহায্য চাই, গড আমাকে সাহায্য করুন। আর তখনই আমরা দেখি সেখানে পুলিশের গাড়ি আসে। জর্জ তো ভয় পেয়ে যায় যে আমাকে ধরতে আসলো কিনা, কিন্তু পুলিশের গাড়ি এসে জর্জকে বলে, আরে বন্ধু কি খবর তোর, তুই এখানে কেন? তো আমরা বুঝতে পারি সে জর্জকে চিনতে পারে। তো এর মানে জর্জ বুঝতে পারে আমি আবার এই পৃথিবীতে চলে এসেছি, তার মানে আমার জন্ম হয়েছিল, আমার প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেছে। তো এবার সে অনেক খুশি হয়, সে তার জীবনের মূল্য বুঝতে পেরেছে। একটু আগে যে তার জীবনকে শেষ করতে চেয়েছিল সে আজকে তার জীবনের মূল্য বুঝতে পেরেছে। তো যেহেতু আজকে ক্রিসমাসের রাত, সে দৌড়াতে দৌড়াতে খুশি হয়ে বাড়ির দিকে আসছে, অথচ তার ঘাড়ে $8,000 কর্জ, তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, কিন্তু সেটা তার কাছে কিছুই নয়। সে জীবনের মর্ম বুঝতে পেরেছে, তার দাম বুঝতে পেরেছে, যে এরকম $8,000 সে জীবন অনেক কামাতে পারবে। তো যাই হোক, সে এত খুশি যে রাস্তায় যেতে যেতে সে মিস্টার পটার মানে তার শত্রুকেও ক্রিসমাসের শুভেচ্ছা জানায়, কারণ তার কাছে মনে হয় জীবনটা অনেক ছোট, এত ছোট্ট জীবনে ঘৃণার শত্রুতা করার সময়ই নেই। তো যাই হোক, এরপর সে যখন বাড়িতে আসে সে তার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে, তাদেরকে অনেক আদর করে। আর তখনই সেখানে ম্যারি চলে আসে, আর সে মেরিকেও জড়িয়ে ধরে অনেক আদর করে। কিন্তু তখন এখানে ব্যাংকের লোকের এবং উকিল চলে এসেছে এবং জর্জকে এখন গ্রেপ্তার করবে। কিন্তু জর্জের এটার কোনো চিন্তাই নেই, কারণ সে জানে তার জীবন কত মূল্যবান। তো এরপর সে করে কি, ম্যারিকে ক্রিসমাস গাছের কাছে দাঁড় করায় আর বিদায় নিতে লাগে। কিন্তু তখনই এখানে আঙ্কেল বিলি এবং এই শহরের সব লোক এক এক করে আসতে শুরু করে। আর আমরা দেখি এই পুরো শহরের লোক জর্জকে বাঁচানোর জন্য টাকার জোগাড় করছে, কারণ জর্জ সারা জীবনে সবাইকে সাহায্যই করে এসেছে, সবাই তাকে অনেক ভালোবাসে এবং বর্তমানে সবাই মিলে জর্জের জন্য $8,000 অনেক বেশি টাকা নিয়ে এসেছে। আর জর্জের এই খবর শুনে কিন্তু জর্জের ভাই হেরিও চলে এসেছে, আর সে একজন পাইলট। আর জর্জের ভাই এসে জর্জকে বলে, তুমি কি জানো তুমি এই শহরের সবচেয়ে ধনী লোক, কারণ শুধুমাত্র টাকা দিয়ে ধনী হয় না, ধনী হতে হলে মানুষের ভালোবাসা জয় করতে হয়, আর তুমি মানুষের ভালোবাসা জিতেছো, তো তুমি অনেক ধনী এবং আমি তোমার ভাই হিসেবে অনেক গর্বিত। আর তখনই জর্জ সেখানে একটা বই পায় যেটা ক্লিয়ারেন্স জর্জের জন্য পাঠিয়েছিল, আর এই বইটির নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। আর এই বই একটা
লেখা ছিল, যেটা ওই ফেরেশতা ক্লিয়ারেন্স লিখেছিল। তো সে লিখেছিল, ডিয়ার জর্জ, রিমেম্বার নো ম্যান ইজ ফেইলর হু হ্যাজ ফ্রেন্ডস। এর মানে হচ্ছে যে লোকের কাছে বন্ধু থাকে সে জীবনে কখনো ফেল হয় না। আর এর সাথে সে এটাও লিখে, ধন্যবাদ বন্ধু, তোমাকে উপকার করার জন্য আমি আমার ডানাও পেয়ে গিয়েছি। তো যাই হোক, এটা এমন একটা কাহিনী যেটা আমাদের শেখায় যে জীবনে যত খারাপ সময় আসুক না কেন, আমাদের যতই নিজেদের আদাম মনে হোক না কেন, আমাদের সবারই আমাদের অজান্তে অনেক অনেক ভূমিকা রয়েছে, অনেক রোল প্লে আমরা করে এসেছি, বা ভবিষ্যতের অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি আজকেই খেয়ে হারিয়ে ফেলি, তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের জন্য যে জিনিসগুলো সৃষ্টিকর্তা উপহার হিসেবে রেখেছে সেটা আমরা কখনো মিট করতে পারবো না। তো যাই হোক, জর্জ যদি আত্মহত্যা করতো, সে কোনোদিন জানতেই পারতো না যে সে মানুষদের যে উপকার করেছে সেটা বৃথা যায়নি। তার পুরো শহর, তার পরিবার তাকে কতটা ভালোবাসে, তাকে কতটা সম্মান করে, এবং তার এই জীবন কতটা মূল্যবান। এবং আমাদের জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী নয়, এবং দুটোই আসবে, আর এই দুটো নিয়ে আমাদের বাঁচতে হবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এক কথায় অসাধারণ একটা সিনেমা এবং অসম একটা কাহিনী। আর এখানে পার্সোনালি আমার লাইফের একটা কথা আমি শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমি জানি না এটা শেয়ার করা ঠিক হবে কিনা। যাই হোক, শেয়ার করলাম না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। আর গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের একটা ক্লথিং ব্র্যান্ড রয়েছে, আর আমাদের ব্র্যান্ড কিন্তু টি শার্টের জন্য খুবই স্পেশাল। তো আমাদের কালেকশনে বেশ কিছু ইউনিক এবং মডার্ন ডিজাইনের টি শার্ট রয়েছে, যার মধ্যে থেকে তোমার কোনোটা হয়তো পছন্দ হতে পারে। তো আমি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেটা নাম হচ্ছে র্যান্ডম স্টোর। তো সেখানে গিয়ে তুমি তোমার পছন্দের টি শার্ট, পাঞ্জাবি বা ঈদে আরো কি কি নতুন কালেকশন আসলো সেগুলো দেখতে পারো, এবং সেখান থেকে অর্ডার করতে পারো। আর অর্ডার করো বা না করো, অন্তত আমাদের র্যান্ডম স্টোরটা ঘুরে এসো, না দেখা যেতে পারে কোনো একটা কিছু তোমার পছন্দ হয়েও যেতে পারে।